আলাইকুম। রংপুর বাসী কি ঘুমিয়ে গেছেন অনেকক্ষণ বক্তব্য শুনে? জাগো বাহে কণ্ঠে সবাই। মুই ভালো আসুন, আমার রংপুর বাসী ভালো আসুন। আপনাদের মাঝে আসতে পেরে গর্ববোধ করছি, আনন্দ বোধ করছি এবং আপনাদেরকে বলছি আজকের এই মাঠে যারা বসে আছেন তারাই দেশের ইতিহাসের অংশ হয়েছেন। আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ মঞ্চের এই নেতৃবৃন্দের হাতে গড়ে উঠবে এবং যারা এই মাঠে আছেন সেই নেতৃবৃন্দ সেদিন গর্ব করে বলবেন গণ অধিকার পরিষদের প্রথম বিভাগীয় প্রতিনিধি সভা আনুষ্ঠানিকভাবে সদস্য ফর্ম উন্মোচন প্রোগ্রাম, সেই মাঠে আমরা ছিলাম। আজকে যেমনি ভাবে 7ই মার্চের ঐতিহাসিক সেই শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে যারা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছে, সেই যুগান্তকারী যুগ সন্ধিক্ষণের যারা সাক্ষী ছিলেন, যারা সেই 2রা মার্চের পতাকা উত্তোলনের সময় ছিলেন, যারা 3রা মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ঘোষণাপত্রের সেই ঐতিহাসিক সমাবেশের স্থলেও ছিল। আমরা মানুষ বলে থাকে মানুষের সফলতার অর্ধেক নির্ভর করে তার সৎ সাহস এবং কনফিডেন্সের উপরে। আপনারা কি বিশ্বাস করেন গণ অধিকার পরিষদ আগামীতে সরকার গঠন করবে? আপনারা যদি বিশ্বাস করেন তবেই সম্ভব। মানুষের দ্বারা অসম্ভব কিছু না। মানুষ যেহেতু এভারেস্টের চূড়া জয় করেছে, মহাকাশ জয় করেছে, গণ অধিকার পরিষদের এই তরুণরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণের যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন আপনাদের হাত ধরেই জয় করবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 51 বছর। 51 বছরে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ঐক্যবদ্ধ জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল, স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিল, বিগত 51 বছরে যেই শাসকরা ক্ষমতায় ছিল তারা জনগণের সাথে প্রতারণা করেছে, তারা জনগণের সাথে প্রহসন করেছে। গত 31 বছর দুটো রাজনৈতিক দল এই দেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল। আপনাদের উত্তরবঙ্গের আরেকজন কৃতি সন্তান মরহুম এরশাদ সাহেব, তিনি অনেক ভালো কাজ করেছেন। তার শাসনামল নিয়ে সমালোচনা থাকতে পারে, প্রত্যেকটি মানুষই ভালো মন্দ মিলিয়ে মানুষ। এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয় কারণ তিনি সামরিক বাহিনী থেকে জোর করে ক্ষমতা দখল করেছিলেন। জাতীয় পার্টির একজন মহাসচিব বলেছিলেন এরশাদ যদি স্বৈরাচার হয় খালেদা হাসিনা মহাস্বৈরাচার, মহাসচিব বলেছিলেন। তারপরে তার চাকরি চলে গেছে, কারণ জাতীয় পার্টি তো এখন জানেন আদালতের দ্বারে দ্বারে, আদালতের প্যাচে বন্দী, সরকারের হাতে বন্দী, সব দিকে বন্দী। কাজে জাতীয় পার্টি আছে মহা সংকটে। এখন সেটা তাদের দলের বিষয়ে আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই, আমাদের কোনো মন্তব্য নাই। আমি জাস্ট বাস্তবতাটা বলছি যে বাংলাদেশের যদি অবকাঠামো খাতে উন্নয়নের পরিমাপ করা হয়, এরশাদ সাহেবের সামরিক শাসনের সেই 8-9 বছরের তুলনায় কোনো সরকার উন্নয়ন করতে পারে নাই। যে অবকাঠামো, যে হাইওয়ে, আজকের যে স্থানীয় সরকার ব্যবস্থা, এরকম বেশ কিছু পদক্ষেপ সামরিক শাসক হলো এরশাদ সাহেব নিয়েছেন। আমি সামরিক শাসনকে সমর্থন করি না, কিন্তু বিগত 31 বছরে যে সরকার ক্ষমতায় ছিলেন তাদের যে এরশাদ সাহেব খারাপ কিছু করেন না এটুকু বলা যায়। আজকে টানা 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, প্রতিনিয়ত প্রেস মিডিয়ায় সমস্ত জায়গায় শুধু এক উন্নয়নের গল্প, উন্নয়নের গল্প। উন্নয়ন আপনি কি দিয়ে উন্নয়ন বুঝাচ্ছেন? এখানে পুলিশের ভাইরা বসে আছেন, একজন এসআইর বেতন কত, একজন এএসআইর বেতন কত, একজন ফার্স্ট ক্লাস অফিসার যাকে আপনারা ম্যাজিস্ট্রেট বলেন, সহকারী ভূমি কমিশনার বলেন, সহকারী পুলিশ কমিশনার বলেন, সর্বসাকুল্যে বোধহয় 40,000 টাকার মতো, সর্বসাকুল্যে 40,000 টাকা। এখন আপনি চিন্তা করেন
প্রথম সারির একজন অফিসার এই সমাজে চলতে হলে এই 40,000 টাকা, এখন সরি মনে কিছু নেবেন না, দিন মজুররা এখন 30-35,000 টাকা মাসে ইনকাম করে, যদিও তাতে তার সংসার চলছে না, কারণ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের একবার সরকার বেতন বাড়িয়েছিল দুর্নীতি বন্ধ করার জন্য, কিন্তু আমি মনে করি এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আরো 200% বাড়ানো উচিত, কারণ বিদ্যমান বেতন দিয়ে সমাজের মর্যাদার সাথে তাদের চলা সম্ভব না। তাদের তো একটা মর্যাদা আছে, একটা অফিসার, একটা এসপি, একজন ম্যাজিস্ট্রেট, একজন ইউনো, এই টাকায় এখন ছেলে মেয়ে পড়ানো, বউ বাচ্চা নিয়ে ভরণ পোষণ খুব কষ্টকর হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলছি, কিন্তু দুঃখের বিষয় তারা আমাদের কথা শুনছে না। আজকে আমরা বারবার বলছি, আমরা আজকে যারা বিরোধী দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। গণ অধিকার পরিষদের যে 4 মূল নীতি, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, আমরা বলছি যে আমরা একটা উদার গণতন্ত্র, ইউরোপ আমেরিকার মতো আমাদের যেন পরমত সহিষ্ণুতা থাকে, পর ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে, সেই ধরনের একটা উদার গণতন্ত্র আমরা বাংলাদেশে কায়েম করতে চাই, যেটি মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল। আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, যেটি মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল। আমরা ধর্ম, বর্ণ, মত পথ নির্বিশেষে সকল মানুষের অধিকারের সুরক্ষা দিতে চাই। আমরা আমাদের কর্নেল মিয়া মশিউজ্জামান ভাই বলেছেন, স্বামী স্ত্রীর পররাষ্ট্র নীতি দিয়ে আজকে বাংলাদেশকে তারা গোলামীর রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের নিকটবর্তী বন্ধু প্রতিম দেশ ইন্ডিয়ার স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে নেপালের রাষ্ট্রপ্রধানরা দাওয়াত পায়, ভুটান দাওয়াত পায়, বাংলাদেশের কাউকে গোনায় ধরে না, পাত্তা দেয় না। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায় নিয়ে বাংলাদেশকে ঠেকিয়েছেন। কাদের ভাই লেখালেখি করেন, সাহিত্যিক মানুষ, মাঝে মাঝে রসিকতা করেন, আপনারাও মজা নেন, কিন্তু তিনিও বলেন প্রায় বাংলাদেশ ভারতের সাথে রাখির সম্পর্ক। আমি স্পষ্টভাবেই বলি, আমরা অবশ্যই পৃথিবীর মধ্যে সবচেয়ে আমাদের নিকটবর্তী প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলতে চাই, কিন্তু সে সম্পর্ক হবে দুদেশের মানুষের অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আজকে তিস্তা সহ যে 54টি অভিন্ন নদীর পানির প্রবাহ ভারত বেআইনিভাবে নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশের বিনা ভোটের সরকার একটিবার পর্যন্ত তার প্রতিবাদ করছে না। আজকে উত্তরাঞ্চলের মানুষ বর্ষাকালে ডুবে মরে, গ্রীষ্মকালে খরায় মরে। এত একটা বৃহৎ জনগোষ্ঠী, তাদের নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। তাই 14 বছর টানা ক্ষমতায় থেকেও তিস্তা চুক্তি তারা করে নাই, কারণ 14 বছরে তারা বাংলাদেশের নাগরিকদের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করে নাই, গণতন্ত্রকে সুসংহত করে নাই, আইনের শাসন প্রতিষ্ঠা করে নাই, তারা বাংলাদেশকে একটা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছে। তাই আজকে মাওলানা ভাসানীর সুরে আমরা বলতে চাই, পিন্ডির জিঞ্জির ভেঙেছি, দিল্লির গোলামি করতে নয়। আমি বৃহত্তর রংপুরের মানুষকে বলবো, যদি আমার সীমান্তে একটা লাশ পড়ে আপনারা দিল্লি অভিমুখে লং মার্চ করবেন, এবং সেই লং মার্চের নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ। আমাদের নেতৃবৃন্দ স্লোগান তুলেছে না, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, আজকে বন্ধুগণ আমাদের কথা পরিষ্কার, আমরা কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অপরাজনীতি করতে চাই না। আমরা বলেছি আমরা একটা সহনশীল সম্প্রীতির রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চাই। কাজে আমাদের নেতৃবৃন্দকে বলবো, প্রতিপক্ষ আঘাতপ্রাপ্ত হয়, কাউকে নিয়ে একেবারে অযৌক্তিক কোনো কিছু বলবেন না, বিদ্বেষ ছড়াবেন না, বক্তব্য, বিবৃতি, স্লোগানে সৃজনশীলতা থাকবে, মানুষের কথা থাকবে। যেমনি ভাবে আমাদের দলের স্লোগান জনতার অধিকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, আমাদের অঙ্গীকার। পরিষ্কার আমাদের স্লোগানের মধ্যে দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।
আজকে প্রশাসনের যে ভাইরা বসে আছেন, প্রশাসনের ভাইরা আজকের প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করেছেন। নিশ্চয়ই তারা প্রশংসা এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ দিচ্ছি, প্রশংসা দিচ্ছি। একটা বিষয়ের সমালোচনা করতে চাই, কারণ আপনারা যে কাজটি করেছেন এটা আপনারা ঔদ্ধত্য দেখিয়েছেন। আপনারা এটা পারেন না, কারণ আপনারা প্রজাতন্ত্রের সেবক। আমি এইখানকার কৃষক শ্রমিক, তারা ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের টাকায় আপনার বেতন হচ্ছে, আপনার পোশাকটা তৈরি হচ্ছে। আজকে আপনারা আমাদের এই সমাবেশের জন্য সম্ভবত 9টি না 14টি শর্ত দিয়েছেন। তার মধ্যে একটি শর্ত ছিল রাষ্ট্র এবং সরকার বিরোধী বক্তব্য দেওয়া যাবে না। আমি কি বক্তব্য দিব না না দিব সেটা আমার অধিকার। আমি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব, আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে যারা এসেছেন ওয়াজ মাহফিলে আসে নাই, এখানে খিচুড়ি খাইতে আসে নাই, গান বাজনার অনুষ্ঠানে আসে নাই, রাজনৈতিক প্রোগ্রামে এসেছে। প্রতিটি রাজনৈতিক কর্মীর অধিকার রয়েছে রাষ্ট্রকে নিয়ে প্রশ্ন তোলার, রাষ্ট্রের অবিচারের বিরুদ্ধে কথা বলার, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার। কাজী রংপুরের এই প্রোগ্রাম থেকে সমস্ত প্রশাসনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই বিনয়ের সাথে, কোন রাজনৈতিক দলের সমাবেশে এই শর্তটি দিবেন না। বাকি যা দিয়েছেন ভালো, আমরাও মেনে নিয়েছি। বলেছি আপনাদেরকে কিন্তু ধন্যবাদও দিয়েছি, মন খারাপ করবেন না। আপনাদের বেতন বাড়ানোর কথাও বলেছি। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, আজকে আমরা যে সংগ্রামটা